সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি একটা পোস্ট করেছিলাম, সেখানে আমি জানতে চেয়েছিলাম যে আপনারা কোন বিষয়ে জানতে চান আজকের ভিডিওতে। তো তার পরিপ্রেক্ষিতে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছে, অনেকেই তাদের হাতে থাকা শেয়ার নিয়ে আলোচনা করতে চেয়েছেন বা শুনতে চেয়েছেন। বাট আমি আমার সিদ্ধান্তটা বা আমার চিন্তা ভাবনা কি, মার্কেটের প্রেডিকশন কি আজকে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে হাতে থাকা স্টক নিয়ে আপনি আলোচনা করলে তো করতেই পারি, বাট ওভারঅল মার্কেটের সিনারিওটা কি, মার্কেটে আমরা কোন দিকে থাকবো কোন দিকে থাকবো না, এখন আমাদের প্ল্যান কি হওয়া উচিত, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাথে দুইটা সেক্টর নিয়ে আলোচনা করব এবং ইন্ডেক্সের A to Z আপনাদের সাথে একদম কোর পয়েন্ট ধরে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলেন সর্বপ্রথম আমি একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি, সাথে আপনারা ওয়াচ লিস্টও পাবেন। আপনারা যেটা চান রেগুলারই, আমি একটা দুইটা বা তিনটার বেশি ওয়াচ লিস্ট দেই না, মানে অত বেশি ওয়াচ লিস্ট দিলে আসলে আপনারা কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা কিনবেন, যে কারণে আমি বেশি ওয়াচ লিস্ট দিই না। তবে আজকে আপনাদের জন্য ওয়াচ লিস্ট আছে। তো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন, আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। তো চলেন ইন্ডেক্স নিয়ে একটু আলোচনা করি। দেখেন, ইন্ডেক্সের এই পয়েন্টটাতে একটু ভালো করে খেয়াল করেন, এই পয়েন্টটাতে কি হচ্ছে। এই যে এই ক্যান্ডেল থেকে শুরু করে এই চারটা ক্যান্ডেল, মোট এই 5 দিন, মানে 5টা ক্যান্ডেল, এই যে এই সপ্তাহ যে গেল, এই পুরা সপ্তাহের 5টা ক্যান্ডেল একই জায়গায় ট্রেড হচ্ছে। এ থেকে কি মিন করে, আমরা কি বুঝতে পারি, এটা আমাদের আগে বুঝতে হবে। যে এইখানে তো আপ ট্রেন্ডে ছিল, আস্তে 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 করে আগাইছে মার্কেট 350 পয়েন্ট বা 400 পয়েন্ট যেটাই হোক না কেন। যদি আমরা একটু মাপি, চলেন মাপলে হয়তো বা আমরা বুঝতে পারবো যে ইন্ডেক্স কতটুকু বাড়ছে। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, হ্যাঁ, 364 পয়েন্ট। এই 364 পয়েন্ট বাড়ার পরে ইন্ডেক্সের এখন এই জায়গাটাতে এসে আটকে গেছে। ইন্ডেক্স তেমন বাড়তেছে না, একেবারে কমতেছে না। বাট কাহিনীটা কি হচ্ছে, কাহিনীটা আগে বোঝার চেষ্টা করি চলেন। এবং ভলিউমও কিন্তু বেশ ভালো ভলিউম নিচ্ছে, একেবারে ভলিউম কমও নিচ্ছে না, একেবারে ভলিউম উপরেও যাচ্ছে না, মানে ভলিউম বেশিও হচ্ছে না। তাহলে এখন আমাদের সিদ্ধান্ত কি হওয়া উচিত? দেখেন, এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখেন, বিয়ার স্পিন বার দুইটা হয়েছে, মোটামুটি ভালো ভলিউম। তার মানে কি, সেল সিনারিও আছে। এই ক্যান্ডেলে সেল ছিল, এই ক্যান্ডেলেও সেল ছিল, তারপরের ক্যান্ডেল একটু পজিটিভ, মানে এখানে বাই ছিল। তারপরে দুইটা ক্যান্ডেল, যে গতকালকে এবং আজকেও সেল প্রেশার ছিল বাজারে। এখন সব শেয়ারই কি সেল হচ্ছে? না, সব শেয়ার সেল হচ্ছে না। যে শেয়ারগুলো অলরেডি পিকে আছে এবং যে শেয়ারগুলো অলরেডি আপনাকে 30, 40, 50% পর্যন্ত প্রফিট দিয়ে দিয়েছে, সেই শেয়ারগুলো থেকে প্রফিট টেকিং হচ্ছে। যে কারণে আমি বারবার করে পোস্টের মাধ্যমে হোক, ভিডিওর মাধ্যমে হোক, আমি বলার চেষ্টা করতেছি আপনারা এখন অতি মূল্যায়িত শেয়ারে যেন না। ইন দ্য মিন টাইমে যে শেয়ারগুলো আপনাদেরকে প্রফিট দিয়ে দিয়েছে, বা আপনি হয়তো বা প্রফিট পান নাই, অন্যরা প্রফিট পাইছে, যে স্টকটা দেখা গেল 10 টাকার থেকে 14 টাকা হয়ে গেছে, বা 20 টাকার থেকে 30 টাকা হয়ে গেছে, সেই স্টকগুলোর তো প্রফিট টেকিং আসবে। কারণ যারা 20 টাকায় স্টকটা কিনে রাখছে, তারা 30 টাকায় গেলে প্রফিট টেকিং করবেই। তো এখন আপনারা কি করবেন? ওই টাইপের স্টক যদি আপনার হাতে থেকে থাকে, তাহলে আপনি এই জায়গাটাতে সতর্ক হয়ে যাবেন। আপনি সেল করতে পারেন, প্রফিট টেকিং করতে পারেন, যা খুশি তাই করতে পারেন, ওই টাইপের স্টক। কিন্তু যে স্টকগুলো নিচের দিকে আছে, বটমে আছে, সেই স্টকগুলো নিয়ে টেনশনের কোনো কিছু নেই, আমি এটা নিয়ে আলোচনা করব। বাট এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাই ইন্ডেক্স কি এইখান থেকে নিচে আসবে? মানে আমি যদি বলি যে ইন্ডেক্স এইখান থেকে নিচে আসবে, না ইন্ডেক্স একদম কন্টিনিউ করবে, সেইটা কি ভাবে আমি বুঝবো বা কি দেখে সিগন্যাল পাবো, তাই না? এই কোশ্চেনটা আপনাদের থাকতে পারে। তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে, তার আগে চলেন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে একটা জিনিস দেখি। দেখেন, বাজারের রেজিস্ট্যান্স কিন্তু এই জায়গাটাতে, মানে নর্মাল ওয়েতে যারা রেজিস্ট্যান্স আঁকে, আমি এইভাবে করে রেজিস্ট্যান্স আঁকি না, তারপরেও একদম যারা অ্যানালাইসিস করে, টুকটাক টেকনিক্যাল অ্যানালাইসিস যারা জানে, তাদের হচ্ছে রেজিস্ট্যান্স এই দুইটা পয়েন্টে। এই দুইটা পয়েন্টেও কিন্তু এখনো বাজার পৌঁছায় নাই। তার মানে কি, আপনি এই পয়েন্টের জন্য অপেক্ষা করে বসে থাকবেন, না এই পয়েন্টের জন্য অপেক্ষা করে বসে থাকবেন? দেখেন, সেল সিনারিও কিন্তু এইখানে আসতেছে, এইখানে আসতেছে, মানে আপনার রেজিস্ট্যান্স কিন্তু এই জায়গাটাতে এখনো হিট করে নাই। মানে রেজিস্ট্যান্স যেখানে আছে ইন্ডেক্সে, সেখানে কিন্তু হিট করে নাই, বাট তার আগেই কিন্তু সেল সিনারিও চলে আসছে। চলে আসলে এখন আমাদের কি করা উচিত? মানে ইন্ডেক্স কোথায় কি হবে, এটা ডিপেন্ড করতেছে ভাই। ইন্ডেক্সটা পুরাটাই ডিপেন্ড করতেছে, কারণ ইন্ডেক্স পার্টিকুলার কোনো স্টক না যে আমি আপনাকে ইন্ডেক্সের কথা বললাম যে ইন্ডেক্স এখান থেকে ডাউন ট্রেন্ডে যাবে। এবং সবগুলো স্টকের সমন্বয় করে ইন্ডেক্সটা তৈরি হয়। তাহলে ইন্ডেক্স এখন ডিপেন্ড করতেছে কার উপরে? হ্যাঁ, ইন্ডেক্স ডিপেন্ড করতেছে যে স্টকগুলো অলরেডি বেড়ে গেছে, সেগুলো তো বেড়েই গেছে, সেগুলো একটু কারেকশন আসতে পারে। বাট যেগুলো বাড়ে নাই, ফার্মাসিউটিক্যালের বেশ কিছু স্টক কিন্তু এখনো বাড়ে নাই, যেগুলো ফান্ডামেন্টাল, মোটামুটি মিড ক্যাপের মধ্যে ফান্ডামেন্টাল। আমি ফার্মাসিউটিক্যালের হচ্ছে
চার্টে যে আমি আপনাদেরকে বুঝাই দেবো। এবং সাথে ব্যাংক কিন্তু এখনো বাড়ে নাই, ব্যাংকে বসায় রেখে ইন্ডেক্স কিন্তু এত পর্যন্ত মানে 364 পয়েন্ট পর্যন্ত বাড়ছে। এখন যদি ব্যাংক লিডিংয়ে আসে বা ওই যে মিড ক্যাপ শেয়ারগুলো, মিড ফান্ডামেন্টাল শেয়ারগুলো যদি লিডিংয়ে আসে, তাহলে ইন্ডেক্স এইখান থেকে বের হয়ে যাবে। মাথায় রাখেন, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যদি মিড ক্যাপ এবং ফান্ডামেন্টালি ব্যাংক যদি লিডিংয়ে আসে, তাহলে এইখান থেকে ইন্ডেক্স বের হয়ে যাবে। আর যদি সেইটা না আসে, তাহলে ইন্ডেক্স একটু কারেকশন হইতে পারে। তাহলে ডিপেন্ড করতেছে যে আপনি এই জায়গাটাতে কি দেখবেন। আগামী রবি সোম মঙ্গলবারে যদি দেখেন বাজারে ফান্ডামেন্টাল লিড নিচ্ছে বা ব্যাংক লিড নিচ্ছে, তাহলে ইন্ডেক্স এইখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। আর যদি ওই টাইপের ফান্ডামেন্টাল এবং মিড ক্যাপ এবং ব্যাংক যদি লিডিংয়ে না আসে, তাহলে ইন্ডেক্স একটু কারেকশন হইতে পারে। আমি কারেকশন বলবো না, রিটেস্টমেন্ট। কারেকশন হইলে সেটা অনেক বড় হয়, যে কারেকশনে আসতে পারে, কিন্তু এটা রিটেস্টমেন্ট। এই 364 পয়েন্টের আপ মোমেন্টামে যে ইন্ডেক্স একবারেই কারেকশন হবে আসবে, সেটা আমি বলছি না, কারণ এটা রিটেস্টমেন্ট হইতে পারে। তো চলেন আমরা একটু ফার্মাসিউটিক্যালের চার্টে যাই। দেখেন এই যে ফার্মার চার্টে কি হচ্ছে, ফার্মা কিন্তু এখনো বটমে আছে। দেখেন ফার্মা কিন্তু তেমন একটা লিড নেই। হ্যাঁ, কিছু ফার্মাসিউটিক্যাল অলরেডি বেড়ে গেছে, সেগুলো বাদ দেন। এসিআই কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার। এই এসিআই যদি লিডিং আসে, মানে ফার্মাসিউটিক্যালের মধ্যে এটাও যদি লিডিং আসে, তাহলে কিন্তু ইন্ডেক্সের উপর প্রভাব পড়বে। তারপরে যে একমি ল্যাব, তারপরে আরও চলেন আমরা একটু দেখি, যেমন এই যে বিকন ফার্মা, এশিয়াটিক ল্যাবের কথা বাদ দিলাম, এটা অনেক বেড়ে গেছে, এগুলোর দিকে নজর দেন না। যেমন এই যে বিকন ফার্মা, এই টাইপের শেয়ার যদি লিডিং আসে, দেখেন বিকন ফার্মা কিন্তু একদম বটমে অ্যাকুমুলেশন হচ্ছে। তারপরে এই যে ব্যাক্স ফার্মা, এই ব্যাক্স ফার্মাও কিন্তু বটমে অ্যাকুমুলেশন হচ্ছে, তেমন আর পরে নেই এই শেয়ারটা। তারপরে চলেন আমি একটু দেখাই আপনাদেরকে, দেখাইলে হয়তো বা আপনারা বুঝবেন। যে এমআই হসপিটাল, এটাও মোটামুটি ফান্ডামেন্টাল, তেমন ফান্ডামেন্টাল না। তারপরে এই যে নামানা ফার্মা অলরেডি বেড়ে গেছে, এইটার দিকে আপনারা চাইলেও নজর দিতে পারেন, না চাইলেও নজর নাও দিতে পারেন, কারণ অলরেডি শেয়ারটা অনেকটাই বেড়ে গেছে। তারপরে হচ্ছে ফার্মাসিউটিক্যালের মধ্যে যে স্কোয়ার ফার্মাও কিন্তু এই যে বটম লেভেলে আস্তে আস্তে করে আগাচ্ছে। তারপরে টেকনোড্রাগের কথা আমি বাদ দিয়ে দিলাম, এইগুলো নিয়ে আলোচনা করেছি। টেকনোড্রাগ যখন 29 ট্রেড হয়, তখন নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। সো এই টাইপের, এই যে র্যানেটা আছে, এই টাইপের শেয়ার, মানে ফার্মাসিউটিক্যালের যে শেয়ারগুলো একটু ফান্ডামেন্টালি স্ট্রং, সেই শেয়ারগুলো যদি লিডিংয়ে আসে, সাথে আরও মিড ক্যাপ আছে, যেমন লাফাস হইতে পারে, জিপিএস ইস্পাত হইতে পারে, হাওয়াইল টেক্সটাইল, মালেক, বিএসসি, এই টাইপের শেয়ার যদি লিডিংয়ে আসে, তাহলে ইন্ডেক্স ওইখান থেকেই বের হয়ে যাবে। এর সাথে যদি আমাদের কপাল ভালো থাকে, আমাদের উপরওয়ালা যদি সহায়ক হয়, তাহলে ব্যাংক যদি মোটামুটি লিডিংয়ে আসে, তাহলেও ইন্ডেক্স আপ মোমেন্টামেই থাকবে। কারণ এইগুলা বিগ পেইড আপ ক্যাপিটালের শেয়ার বা মিড পেইড আপ ক্যাপিটালের শেয়ার, আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। এতদিন হচ্ছে ওই ছোট ছোট শেয়ার বা জেডের শেয়ার বা অন্যান্য শেয়ারগুলো দিয়ে ইন্ডেক্স এই মাত্র 364 পয়েন্ট আগাইছে। এরপরে আরও যদি ইন্ডেক্স বাড়াইতে চাই, তাহলে ফান্ডামেন্টালের কোনো বিকল্প নাই, মানে ব্যাংকের কোনো বিকল্প নাই। তাহলে এখন আপনাদের করণীয় কি, ওই টাইপের যে শেয়ারগুলা ইন দ্য মিন টাইমে অলরেডি প্রফিট দিয়ে দিয়েছে আপনাকে, ওইগুলা থেকে, যেমন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ, লাইফ ইন্স্যুরেন্স আরও বাড়বে, এটা আমি জানি। ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে আরও যে যে শেয়ারগুলো অলরেডি পিকে আছে, সেইগুলো থেকে একটু সতর্ক হয়ে এই টাইপের শেয়ার লিডিং আসে কিনা, আগেই আপনি ঝাঁপাই পড়া এন্ট্রি নেওয়ার তো কোনো দরকার নাই। আগে দেখেন আগামী সপ্তাহে, মানে রবি সোমবারে দেখেন যে এই টাইপের সেক্টর কি লিডিংয়ে আসতেছে কিনা, তাহলে বুঝে যাবেন যে না, ইন্ডেক্স এখান থেকে পড়তেছে না, ইন্ডেক্স এইখানে একটু রেস্ট নিয়ে তারপর উপরে যাবে। আর যদি ওই টাইপের ফান্ডামেন্টাল এবং ব্যাংক যদি লিডিংয়ে না আসে, তাহলে একটু বাজার আমরা রিটেস্টমেন্ট দেখতে পারি। কন্ডিশন বোঝা গেছে, আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি। তো চলেন আপনাদের বহুল প্রতীক্ষিত ব্যাংক সেক্টর নিয়ে একটু আলোচনা করব। অনেকেই আমাকে বলছে ভাই ব্যাংক তো বাড়ে না, হয় না ভাই, ব্যাংক বাড়ে না, ব্যাংকে বসায় রেখে ইন্ডেক্স এই দিক দিয়ে খেলাধুলা করছে। স্মার্ট মানি অ্যাট এ টাইম সবগুলো স্টক টানবে না বা সবগুলো সেক্টর টানবে না, তারা ঘুরে ফিরে টানে। তো ব্যাংকের সময় আসলে আপনার ব্যাংকে এন্ট্রি নিতে হবে। তো ব্যাংকের যখন সময় আসবে বা ফান্ডামেন্টালের যখন সময় আসবে, তখন দেখবেন যে ফান্ডামেন্টালি টানতেছে। তো ইন দ্য মিন টাইমে আপনাকে বুঝতে হবে যে ইন্স্যুরেন্স বাড়ে বা লাইফ বাড়ে বা ছোট ছোট শেয়ারগুলো বাড়ে, এখন কোন সময় কোন স্টকে থাকতে হবে, সেটা মার্কেটের মোমেন্টাম দেখেই আমাদেরকে বুঝতে হবে। তো চলেন ব্যাংক সেক্টরে একটু যাওয়ার চেষ্টা করি। ব্যাংক যদি আমরা একটু দেখি যে ব্যাংকের কি অবস্থা, এই যে দেখেন ব্যাংক কিন্তু ভালো পরিমাণে কারেকশন হয়েছে। মানে এই লেভেল থেকে যখন কারেকশন হয়ে যায়, তখনও কিন্তু আমি আপনাদেরকে বুঝাই দিয়েছিলাম যে এটা কারেকশনে যেতে পারে। যাই হোক, এখন পজিশনটা কি আছে সেটা নিয়ে আলোচনা করি। দেখেন ব্যাংক এই যে এই 17 লেভেল থেকে ব্যাংক কারেকশন হয়ে 14 লেভেলে চলে আসছে, তার মানে ব্যাংকের ভালো পরিমাণ একটা কারেকশন হয়েছে। এবং দেখেন এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লককে ট্যাপ করে হালকা একটু উপর উঠছে, তারপরে রিটেস্টমেন্ট দেওয়ার জন্য যে আজকে হচ্ছে ব্যাংকের ভালো ভলিউম পাইছে। কেন পাইছে সেটা আপনারা জানেন, ইসলামী ব্যাংক
মার্কেটে চলে আসছে এবং আজকে হল্ট হয়েছে। বাজার আজকে যদিও নেগেটিভ হওয়ার কথা ছিল, এক ইসলামী ব্যাংক 15 পয়েন্ট পজিটিভ রাইখা বাজার মাত্র 3 পয়েন্ট পজিটিভ রাখছে। তার মানে কি ইসলামী ব্যাংক বেশ পরিমাণ এইখানে সাপোর্ট দিছে। ব্যাংকের এই জায়গাগুলোতে মোটামুটি ভলিউম নিচ্ছে। এখনই আমি বলছি না যে ব্যাংক লিডিংয়ে আসবে, বাট আগামী সপ্তাহে যদি দেখেন ব্যাংক লিডিংয়ে আসে, তাহলে ইন্ডেক্সের সাথে মিলে আপনারা চাইলে ব্যাংকের সেক্টরদের দিকে নজর দিতে পারেন। কারণ ব্যাংক যেহেতু একটা মাত্র ইসলামী ব্যাংক এবং আরও একটা ব্যাংক দেখুন ডাচ বাংলা ব্যাংক, সেটাও একটু মোটামুটি ভলিউম পাইছে। তো সবগুলা ব্যাংক মোটামুটি একটু সিনে আসতে হবে, না আসলে হবে না। তো চলেন ব্যাংকের অন্যান্য স্টকগুলোর কি অবস্থা সেটা একটু দেখে আসি। এই যে এবি ব্যাংক দেখেন বটমে, তারপরে হচ্ছে ব্যাংকের মধ্যে আজকে মোটামুটি ভালো করছে হলো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক কারণ ওই যে ফ্লোর ছাড়ার পরে বাইরে চলে আসছে। তারপরে হচ্ছে এই যে মিডল্যান্ড ব্যাংকও মোটামুটি একটু ভলিউম পাচ্ছে। তারপরেও আপনারা চাইলে আপনাদের মতো করে অন্যান্য ব্যাংকগুলো দেখতে পারেন, কিন্তু মিডল্যান্ড ব্যাংক অলরেডি 3টা ক্যান্ডেল দিছে তো গ্রিন। তো আপনারা এই মুহূর্তে আর যায় না। এই আমি একটু বলে দিই, এই মিডল্যান্ড ব্যাংক আমাদের এই লেভেলে কেনা ছিল, মানে 16 টাকার উপরে কেনা ছিল। যখনই মিডল্যান্ড ব্যাংক এই জায়গাটাতে পজিটিভ ক্যান্ডেল দিয়ে যখনই রিটেস্টমেন্ট আসে 15 টাকার ঘরে, আমি আমার গ্রুপ মেম্বারদের বলেছিলাম যে এই স্টকটা আপনারা অ্যাভারেজ করতে পারেন। তার মানে 15 টাকা অলরেডি কেনা, মানে 16 টাকার উপরে কেনা, 15 টাকা আবার অ্যাভারেজ। মানে কোথায় অ্যাভারেজ করতে হয়, কোথায় নতুন করে রিএন্ট্রি দিতে হয়, এই বিষয়গুলো আমরা বুঝি না। হ্যাঁ, মানে সব স্টক থেকেই যে প্রফিট হয় এমন না বিষয়, কিছু স্টকে আমরা নিজেরাও আটকে যাই, আমি নিজেও আটকে যাই। সেক্ষেত্রে বুঝতে হবে যে কোথায় অ্যাভারেজ পয়েন্টটা। সব জায়গায় অ্যাভারেজ করলে হবে না ভাই। অ্যাভারেজ পয়েন্ট যেমন দেখা গেল এই স্টকটা এইখানে কিনলাম, এই ক্যান্ডেল দেখে 16 টাকা 40 পয়সা, 16 টাকায় আসলেই আমরা অ্যাভারেজ করলাম, বিষয়টা তা না। কিন্তু এই যে 15 টাকার ঘরে কিন্তু আমরা অ্যাভারেজ করতে পারছি। তো কোনো একটা স্টক আটকে গেলে আপনি ওইভাবে করেই চিন্তা করতে পারেন। তবে আমি মিডল্যান্ড ব্যাংক কিনতে বলতেছি না, আমি জাস্ট নজর রাখতে বলতেছি। আমি এখনই ব্যাংক সেক্টরে যেতে বলছি না আপনাদেরকে, জাস্ট দেখেন। এরপরে হচ্ছে আপনি ডাচ বাংলা ব্যাংকটা যদি দেখেন, ডাচ বাংলা ব্যাংকের একটু ভলিউম নিছে, যে একটু না ভালো পরিমাণ ভলিউম নিছে এবং 5%-এর উপরে পজিটিভ ছিল। তার মানে ব্যাংক কন্টিনিউ করে কিনা, ব্যাংক এখান থেকে পড়ে যায় কিনা এটা দেখবেন, না হয় কন্টিনিউ করে কিনা এটা দেখবেন। যদি কন্টিনিউ করে তাহলে আমাদের ইন্ডেক্স নিয়ে ভয়ের কোনো কিছু নাই। ব্যাংকের পরিবর্তে যদি ফান্ডামেন্টাল যেগুলোর কথা বললাম, মানে মিড ক্যাপ, সেগুলোও যদি সিনে আসে তারপরেও কোনো প্রবলেম নেই, ইন্ডেক্স আগাবে। আর ওই গতবারের মতো ব্যাংক এবং ফান্ডা দুইটা যদি একসাথে টানে, তাহলে তো সোনাই সোহাগা, ওয়াচ লিস্টে রাখতে পারবেন বা ট্রেড করতে পারেন। কিন্তু ওই যে গতবার কিন্তু যে 90 পয়েন্ট বাড়ছে ব্যাংক এবং ফান্ডা দিয়ে একসাথে, আমাদের হাতের শেয়ার অনেক ক্ষেত্রেই বাড়ে নাই, মানে আমরা অন্যান্য সেক্টরে ছিলাম বিধায়। এটা মাথায় রাখেন যে এখন যেহেতু অন্যান্য সেক্টরগুলো ভালো পরিমাণ প্রফিট দিয়ে দিয়েছে, সেহেতু ওইগুলো লিডিং আসলে এইগুলো কিন্তু একটু স্লো থাকবে। সো আপনাকে সুইচিং মুডটা বুঝতে হবে যে কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না। তবে এই মুহূর্তে সুইচিং না, আপনাকে আগে 2-3 দিন আগে দেখতে হবে যে কি করে বাজার। আমিও ওইভাবে করে প্ল্যান করে রাখছি। আমি কিছু কিছু স্টক থেকে প্রফিট টেক করছি এবং প্রফিট টেক করে মোটামুটি ক্যাশ আমি হোল্ড করতেছি। এখন বাজার অবজারভেশনের জায়গায় আছে। ইন্ডেক্স যদি ওইখান থেকে বের হয়ে যায়, যে বক্সটা দেখাইলাম ওই বক্স থেকে বের হয়ে যায়, তখন আবার নতুন করে রিএন্ট্রি দিব বা টুকটাক আপনারা রিএন্ট্রি দিতে পারেন। হ্যাঁ, অনেকেই আমাকে প্রশ্ন করছে যে পেপার অ্যান্ড প্রিন্টিং থেকে কোন স্টকগুলা বা ওই সেক্টরটা ভালো আছে, ওই সেক্টর নিয়ে আলোচনা করলাম না। দুইটা স্টকের কথা আমি বলে দিয়েছি আমার পোস্টের মাধ্যমে, এক হচ্ছে হাক্কানি, 2 হচ্ছে মাগুরা। আপনারা চাইলে ওই স্টকগুলো আপনাদের মতো করে ওয়াচ লিস্টে রাখতে পারেন। স্টক দুইটাই ভালো আছে, একদম পজিশনে ভালো। তো এরপরে চলেন আমি আপনাদের সাথে একটু আলোচনা করব হচ্ছে আজকের ওয়াচ লিস্ট নিয়ে। এই ওয়াচ লিস্টটা চলেন আমি ওয়াচ লিস্টের প্রথম স্টকটা নিয়ে একটু আলোচনা করি। আসলে আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না। ওয়াচ লিস্টে প্রথমে আসে সেন্ট্রাল ফার্মা। আচ্ছা, যাই হোক, সেন্ট্রাল ফার্মা নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাইতে চাই। সেইটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে দেখেন তিলিল, আমি এই তিলিল, তারপর হচ্ছে লুপারি লাইফ, আইপিডিসি, তশরিফা, এইগুলা যেগুলো এখন লিডিং শেয়ার মানে লিডে আছে, সেগুলো নিয়ে কিন্তু বহুত আগে আমি আপনাদেরকে পোস্ট করেছি এবং আপনাদেরকে বলার চেষ্টা করেছি, এবং সেগুলো বটমে ছিল। দেখেন এই টিলিলটা যখন 48-49 টাকায় ট্রেড হয়, আজকে দেখেন 57-60 থেকে ঘুরে আসছে, মানে আজকে হল্ট হয়েছিল। তো অনেকেই এখন বলতেছে ভাই এখন টিলিল কেনা যাবে কিনা। ভাই আমি কিন্তু আপনাদেরকে আগেই বলে দিয়েছি, এবং এই যে চারটা দেখেন, এই চারটা আমার গ্রুপে দেওয়া ছিল, এটা অনেক আগেই দেওয়া ছিল যখন টিলিল এই লেভেলে ছিল, মানে 44-45 টাকা বা 46 টাকা লেভেল যখন ছিল, তখন এই চারটা একে আমি 59 টাকার লেভেল পর্যন্ত টার্গেট দেখাই দিয়েছিলাম। দেখেন আজকে 57-60, তার মানে 1.5 টাকার মতো এখনো গ্যাপ আছে। সেই গ্যাপ হয়তো বা এই একটু 19-20 হইতে পারে, বাট শেয়ারটা কিন্তু গেছে। অ্যানালাইসিস করলে অ্যানালাইসিসের মতো করে করতে হবে। দেখেন এটা কিন্তু বটমে ছিল, এই 44-45 টাকা কিন্তু বটম লেভেল। আপনাদেরকে অ্যানালাইসিস করেছিলাম 48-47 বা 49 টাকা লেভেলে। তারপরে কিন্তু স্টকটা কিন্তু এখন ভালো পরিমাণ প্রফিট দিচ্ছে। এখন এটাও বুঝতে হবে যে অ্যানালাইসিস কোনটা ভ্যালিড আর কোনটা ইনভ্যালিড।
আসলে অ্যানালাইসিসের আমরা ওই যে বিভিন্ন টাইপের চার্ট প্যাটার্ন, তারপরে হচ্ছে এমএসিডি, আরএসআই, বুলিঞ্জার ব্যান্ড, এইগুলো দিয়ে অ্যানালাইসিস হয় না। দেখেন আমার এখানে কিন্তু ফ্রেশ চার্ট, একদম ফ্রেশ চার্ট, এবং টার্গেট পয়েন্টও বলা হয়েছিল এবং সেইখানে হিটও করে গেছে। এই যে রূপালী লাইফ 84-85 টাকায় যখন অ্যানালাইসিস করি, অনেকেই বলে যে এটা তো নিচে আসতেছে বা এটা 80 আসলে কিনবো। ভাই, কোথায় কত দূর পর্যন্ত নামতে পারে সেই অ্যানালাইসিসটা করেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এই যে আইপিডিসি যেদিন দিছে তারপরের দিন থেকে হল্ট। এই যে আইপিডিসি দেখেন এখন ট্রেন্ডি শেয়ার। তো শ্রীপা 15 টাকা 16 টাকা লেভেল আলোচনা করেছিলাম, এখন 21 টাকায় এসে মানুষ কিনে। ভাই, বটম শেয়ার আগে ধরেন, বটম বটম ধরার চেষ্টা করেন। আমি কিন্তু আপনাদেরকে রেগুলার এই বিষয়ে আপডেট দেই। হ্যাঁ, অনেকেই আমার কথা ভালো লাগে না, আমি জানি। ভালো না লাগলে ভাই দয়া করে স্কিপ করবেন। যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার কথা শুনেন, তারা চাইলে আপনাদের মতো করে আপনারা প্ল্যান করতে করতে পারেন। আমার কথাই যে শুনতে হবে সেটাও না, আপনারা নিজেরা অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিসটা শিখেন ভাই। বাজার পয়সা দেয়, বাজার টাকা দেয়। এই যে টিলেল দেখেন আপনাদেরকে ওপেনে দিয়েছি, এবং আমার গ্রুপে আগেও কেনানো ছিল, মানে অনেক আগেই, মানে 44-45 টাকা লেভেলে গ্রুপে কেনানো ছিল। তারপরে এই শেয়ারটা ট্রেন্ডে দেখে আমি এইটা নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছি, মানে গত ভিডিওতে, গত বৃহস্পতিবার ভিডিওতে আমি এই টিলেল নিয়ে আলোচনা করেছিলাম এবং আইপিডিসি নিয়ে আলোচনা করেছিলাম। দেখেন আইপিডিসি আমরা নিজেরা কিন্তু কিনি নাই, আমার গ্রুপ মেম্বাররা বলতে পারেন যে আইপিডিসি আমি দিছি, আমি আপনাদেরকে দিছি যে এটা এটা ট্রেন্ডে আছে, ঠিক আছে, ওকে ফাইন, আইপিডিসি আপনাদেরকে দিয়ে দেয়, যদি কিনে যদি দুই পয়সা আপনারা প্রফিট করতে পারেন। যাই হোক, এনিওয়ে আমি যেটা আলোচনা করতেছিলাম সেই বিষয় নিয়ে আলোচনা করেন। ওয়াচ লিস্টে ফেরত যাই। এই যে দেখেন সেন্ট্রাল ফার্মা, এই সেন্ট্রাল ফার্মাটা আপনারা দেখেন এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটাতে একদম পিওর ওয়েতে অ্যাকুমুলেশন প্রসেস হচ্ছে। দেখেন এই সেন্ট্রাল ফার্মা এখন 9 টাকা 10 পয়সা, 9 টাকা 10 পয়সা, এবং এই শেয়ারটা এই যে কারেকশন হয়ে একটু উপরে গেছে, দেন রিটেস্টমেন্টে আসার পরে আজকে দেখেন, আজকে শেয়ারটার একটু খেয়াল করে দেখেন, ভালো পজিটিভ ক্যান্ডেল উইথ ভলিউম, এবং এই যে ভলিউমটা ড্রাই করে ফেলছে, ড্রাই করার পরে পজিটিভ ভলিউম আসছে। আমি জানি আপনারা এখানে কিনবেন না, এই কথাটা আমি আইপিডিসির কথা ক্ষেত্রে বলছিলাম যে আইপিডিসি আপনারা 19 টাকায় কিনবেন না, আপনারা কিনবেন 25 টাকার উপরে গেলে। এই যে এখন দেখেন আইপিডিসি নিয়ে মানুষের মাতামাতি, অথচ তখন কিন্তু থাকে না। আমি সবসময় বটম শেয়ার পছন্দ করি। দেখেন এই সেন্ট্রাল ফার্মাটা যদিও জেডের শেয়ার, 50 শেয়ার, ভাই 50 শেয়ার, এর আগে 50 শেয়ারের 5টা লিস্ট দিয়েছিলাম, সেটা কি অবস্থা কি আসা, এই বিষয়টা আপনারা অলরেডি জানেন, প্রুভেন। তো এই সেন্ট্রাল ফার্মাটা আপনারা যদি এই 9 টাকা 10 পয়সার মধ্যে যদি সংগ্রহ করতে পারেন, আশা করি এখান থেকে মোটামুটি 10%, 15%, 20% যে যেমনে পারেন আপনারা নিতে পারেন। আমি জানি এই শেয়ারটাই আপনারা নেবেন যখন 12 টাকা ক্লোজ করবে তখন নেবেন, এই মুহূর্তে নেবেন না। ওই সেম কথাই আমার আইপিডিসির মতো সেম কথাই এখানে বলতে হইলো। তবে স্টকটার স্টপ লস দেওয়ার প্রয়োজন নাই আমি মনে করি, কারণ স্টকটা একদম বটমে আছে। আপনি যদি এই 8 টাকার ঘরেও আসে কখনো, 9 টাকার থেকে 8 টাকার ঘরে আসলে আরও বেশি করে কিনবেন। আমিও সেই প্ল্যান করে রাখছি, আমি 8 টাকার ঘরে আসলে আরও বেশি করে নিব। সো আপনারা আপনাদের মতো করে এই স্টকটা নিয়ে প্ল্যান করতে পারেন। যদিও জেডের শেয়ার, অনেকেই জেডের শেয়ার নিয়ে আলোচনা করি বিধায় অনেকের পছন্দ হয় না, ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেন না কেন ভাই? ফান্ডামেন্টাল শেয়ার কিন্তু আমি ঈদের মধ্যে 5টা না 7টা স্টকের চার্ট আমি একে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং সেই অনুযায়ী কিন্তু চার্ট টুকটাক করে আগাচ্ছে, একবারে যাবে না। এটা মাথায় রাখুন, কোনো স্টকই একবারে টার্গেট হিট করবে না, টানা হিট করবে না, আপ ডাউন করে করে পুল ব্যাক করে করে আগাবে। সো আপনারা আপনাদের মতো করে ফান্ডা দেখেন বা জেড দেখেন, জেডের কি হয় না হয় সেটা আপনারা অলরেডি সেটা আমার এখান থেকে পেয়ে গেছেন। সো জেড দেখে নাক ছিটকানোর কোনো কিছু নাই, যেটা প্রফিট দেওয়ার সেটা দিবেই, যেটা দেওয়ার না সেটা ঝিমাবে, এটাই হলো বড় বিষয়। তবে আপনারা এইটুক মাথায় রাখেন, এই মুহূর্তে পিকের শেয়ার দেওয়ার দরকার নেই। এই যে দেখেন সেন্ট্রাল ফার্মা কিন্তু একদম বটমের লেভেলের শেয়ার আছে, কিনে আপনি 15 দিন বসে থাকেন না ভাই, 7 দিন বসে থাকেন, আপনার লস নাই তো। এই যে আমি বললাম যেটা, যে ইন্ডেক্স যদি কারেকশনও হয়, যদি ফান্ডা বা ব্যাংক যদি সামনে না আসে, তাহলে এই স্টকগুলো কেনার পরে আপনি কতটুকু আপনাকে লস দিবে? এর বটম রেঞ্জ তো তৈরি হয়ে গেছে। দেখেন এর এর বটম কত, এই যে এইখানে, এই যে হ্যাঁ 8 টাকা, 8 টাকা হচ্ছে এর বটম, বটম অলরেডি তৈরি গেছে, বটম থেকে 1 টাকা উপরে মাত্র। 8 টাকা আসলে আপনি আপনার মতো করে আরও নতুন করে কেনার পরিকল্পনা রেখে দিতে পারেন, সেভাবে চিন্তা করতে পারেন। আমি ওইভাবেই করি ভাই, আমি বটম শেয়ার ছাড়া কখনো ট্রেড করি না, সত্যি কথা। ওই উড়ন্ত শেয়ার বাড়ন্ত শেয়ার আপনারা যাবেন, এই যে টেকনোড্রাক, আমি 29 টাকায় টেকনোড্রাক নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যারা আমার পুরাতন মেম্বার আছে সেই অ্যানালাইসিসটা হয়তো আপনারা দেখে থাকবেন। এই ফার্মাসিউটিক্যালেরই স্টক, এই টেকনোড্রাক কয় টাকা, 50 টাকার থেকে ঘুরে আসছে 29 টাকায়। 29 টাকায় মানুষ কিনে না, যখন 40 টাকা প্লাস হয়ে গেছে তখন কিন্তু মানুষ যায় এখানে ধাপ করে যায় ঢুকে, বা 50 টাকায় যখন যায় তখন ঢুকে। ভাই বটম শেয়ারে এন্ট্রি দিয়ে চোখ কান বন্ধ করে আপনি ঘুম দিতে পারবেন, কারণ এইগুলো ইন্ডেক্স পড়লেও এগুলো তেমন একটা ক্ষতি হবে না। তো চলুন পরবর্তী ওয়াচ লিস্টে যাই। আসলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে কথাগুলা, আসলে কথাগুলো না বললেও হয় না, এই কথাগুলো আসলে আপনাদেরকে বলতেই হয়, না বললে হয়তো বা অনেকভাবে বুঝেন না। এরপরের স্টকটা চলেন আমরা যাই সিপালে। এই যে দেখেন
সিপাল এক সময় এই স্টকটা 60-61 টাকায় গেছিল, তার মানে এই জায়গা থেকে মানে 29 টাকার থেকে 60-61 টাকা পর্যন্ত গিয়েছিল। এ যাওয়ার সময় কিন্তু একবারে যায় না, এই যে দেখেন এই যে কাউন্টিং করে রাখছিলাম, এইগুলা একবারে যায় নাই। একবারে না গেলে কি হয়েছে, সে আপ ডাউন করে করে আগাইছে। এই স্টকটাও এর বটম রেঞ্জ হচ্ছে 31 টাকা বা 30 টাকা লেভেলে করে ফেলছে, এরপরে পিক দিয়ে 40-42 টাকায় গেছে, আবার রিটেস্টমেন্টে আসছে। এখন এই স্টকটা আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। স্টকটা এখানে 34 টাকার থেকে মোটামুটি এইখানে 38 টাকা পর্যন্ত গেছিলো। আমরা এরকম 34 টাকার ঘরে এই যে এই জায়গাটাতে মেবি এই জায়গাটাতে ধরে এই যে 38 টাকা লেভেলে ছাড়ছে একবার, আবার রিটেস্ট দিয়ে এই যে আজকে আবার 35 টাকা পর্যন্ত বা 34, হ্যাঁ 35 টাকা পর্যন্ত রিটেস্ট দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর আজকে পজিটিভ ক্যান্ডেল আছে এবং ভালো ভলিউম। সো এইখানে আবার রি-এন্ট্রি হইলেও হইতে পারে। আপনারা চাইলে এই স্টকটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। স্টকটা টার্গেট এই যে এই সুইংয়ের হাই প্রথম 42 টাকা, এরপরে উপরে যাওয়া যায় পরেরটা পরে দেখা যাবে, কিন্তু 36 থেকে 42 টাকা মোটামুটি 6 টাকার একটা গ্যাপ। 6 টাকার গ্যাপ খারাপ না। আপনারা চাইলে আপনাদের মতো করে এটা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমি আমার ওয়াচ লিস্ট থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে ইন্ডেক্স কি হয় এবং কোন সেক্টরটা কখন রিডিংয়ে আসতেছে, ব্যাংক ফান্ডা কি সামনে আসে কিনা, তাহলে ওইটা দেখে দেখে আপনারা এন্ট্রি দিতে পারেন। এই সিপালও আপনারা আপনাদের মতো করে নজর রাখতে পারেন, তবে সিপালের চাইতে আমি সেন্ট্রাল ফার্মাটা একটু আগায় রাখবো। সো আপনারা আপনাদের মতো করে দেখেন, ভাবেন, চিন্তা করেন। আমার কথাতেই এন্ট্রি দেওয়ার দরকার নাই, আপনাদের নিজের বিবেক বুদ্ধি সবই আছে, সেইটা দিয়ে মার্কেট অ্যানালাইসিস করার চেষ্টা করেন। আমার কথাতে একদম চোখ বুজে বিশ্বাস করার দরকার নাই ভাই। মার্কেটে আমিও মিথ্যা কথা বলতে পারি, আমিও আপনাদেরকে মাল ধরাইতে পারি। ওই যে অনেকে কমপ্লেন করে আমি মাল ধরানোর জন্য বলি, ভাই মাল ধরাইতে হইলে আপের শেয়ার নিয়ে আমি আলোচনা করতাম, বটমের শেয়ার নিয়ে কখনোই আলোচনা করতাম না। সো আপনারা আপনাদের চিন্তা অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক। ধন্যবাদ।